Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. অন্ন মমতা আনটোল্ড স্টোরি অফ মমতা 36 নম্বর এপিসোডের বক্তা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। একদিন দার্জিলিংয়ে দিদি সব কাজ শেষের পরে দিদি সব অফিসিয়ালদের বললো যারা দিদির সাথে থাকেন এবং আমাদের যারা সিকিউরিটি থাকেন তাদের এবং আমাকেও বললো চল আমরা ওই টাইগার হিলের দিকে হাঁটবো। তা সবাই হাঁটছে, আমি তো ধরুন আজ থেকে 7-8 বছর আগে আরও অনেক ফিট ছিলাম। তা ঠিক আছে দিদির সাথে হাঁটছি, আমি তো দিদির সমান সমান হেঁটলাম। লাস্টে যখন হেঁটে উঠেছি দিদি সবার আগে, তারপরে আমি, আর কেউ নেই পিছনে, মানে তারা তখন আসতে পারে। দিদি ওখানে উঠে একটু বসলো, তখন বললো আর সবাই কোথায় রে? তাহলে আমি আসছি, আস্তে আস্তে তারা অনেক পরে আসলো। মানে এত দিদির হাঁটার এত স্পিড, মানে এত গতিতে হাঁটে এবং ওরকম পাহাড়ে হাঁটা কঠিন, কিন্তু দিদির হাঁটাটা একটা স্বাভাবিকভাবে হেঁটে উঠলো এবং আমাকে বললো। এবং পরে সেদিনই রাত্রিরে আবার দিদি যেখানে ছিলেন আমরা পাশেই ছিলাম, সেখানে সবাই বললো চল এবার আড্ডা হবে, চা খাওয়া হবে। এরকম দিদির এই যে একজন চিফ মিনিস্টার না হয়ে একদম নিজের মানে বাড়ির দিদির মতো ব্যবহার, এগুলো একমাত্র দিদি থেকে সম্ভব, অন্য কারোর থেকে আমার মনে হয় না এরকম হতে পারে। এবং দিদি যেভাবে মানে প্রতিটা বিষয়ে সবাইকে গাইড করে, ধরুন 294টা এমএলএ, সেখানে একজনকে লক্ষ্য রাখা দিদির পক্ষে সম্ভব না, কিন্তু দিদি তাও সবাইকে লক্ষ্য রাখে। মানে আমাদের যে কোনো সমস্যা হলে নিজেই আগে থেকে দিদি জেনে যান। দিদি বলে এটা কি হয়েছে, এটা ঠিক আছে। মানে যখন এমএলএ ছিলাম বা দিদির সাথে দেখা করতে যেতাম যখন বিধানসভায় দিদির ঘরে, তখন বলতো বস চা খা, বা কোনো দরকার হলে বলতো একে ডেকে নেয়, একটু ডেকে নিয়ে আয়, পার্থদাকে ববিদাকে আমাকে বলতো, আমি গিয়ে ডেকে নিয়ে আসতাম দরকার হলে। এবং একটা ঘটনার কথা বলবো যে এটা আমার জীবনের অন্যতম মানে সব ঘটনার মধ্যে থাকবে। সেটা হচ্ছে যখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার ঠিক করলো যে পশ্চিমবঙ্গের নাম বাংলা রাখবে, তখন আমাকে দিদি বলেছিলেন তুই বক্তব্য রাখবি, তুই তো বাংলার হয়ে ফুটবল খেলেছিস, আর আমরা যতদিন খেলেছি বাংলার হয়ে, বাংলা সব কাগজে লেখা থাকে পশ্চিমবঙ্গ জিতেছে, লেখে না বাংলা জিতলো, বাংলা হারলো, বাংলা ড্র করলো। তো আমাকে বলছে তুই বক্তব্যটা তুই নিজের মতো করে করে বলবি। এবং সেদিন আমি বিধানসভায় বক্তব্য রাখতে উঠেছিলাম, তো বাংলার জার্সি পরে উঠেছিলাম, মানে আমার যে জামার ওপরে আমি বাংলার জার্সি পরেছিলাম। তখন আমাদের অপোনেন্টে সিপিএমের ওরা বলছে এই লাল জার্সি, অনেক খুব চিল্লাচ্ছিল। মানে আমি একটু হয়ে গেছি, মানে বক্তব্য রাখা ওখানে কঠিন। এবার ওরা অনেক চেল্লাচ্ছিল, তখন সিপিএমের ওরা খুব মানে এই লাল জার্সি মেরুন যেহেতু জার্সিটা। তখন দিদি বলছে কোনো দিকে তাকাস না, দিদি ছিল বসে ওই হাউসে, তুই বল, তুই তোর মতো বল। তারপর আমি বললাম, মানে খুব ভালোভাবে বলেছিলাম যে আমরা যখন ফুটবল খেলি তখন কেউ বলে না পশ্চিমবঙ্গ জিতেছে, সবাই বলে বাংলা জিতেছে। কোনো কাগজের হেডিং হয় যে বাংলা 2-0 গোলে জিতলো, দীপেন্দু বিশ্বাস একটা গোল করেছে বা অন্য কেউ আর একটা গোল করেছে। সেখানে আমার মনে হয় পশ্চিমবঙ্গের বদলে বাংলার আমরা লিখলে সেটা আমাদের সবার লাভ হবে। কেন কোথাও রঞ্জি ট্রফি বা সন্তোষ ট্রফি খেলতে গেলে কোথাও বলা হয় না যে পশ্চিমবঙ্গ খেলছে, সবসময় বলা হয় বাংলা খেলছে। বেঙ্গল উইন টুডে, ইংলিশ পেপারেও হেডিং হয় বেঙ্গল উইন টুডে, বলে না ওয়েস্ট বেঙ্গল উইন টুডে। সেখানে এইটা বলার পরে সবাই হাততালি দিয়েছে। দিদি আমি বলার পরে আমায় দিদি ডাকলো, দিদিকে নমস্কার করলাম, প্রথম বক্তব্য আমার বিধানসভায়। এবং সেটা পরের দিন সব কাগজে খুব ভালো করে বেরিয়েছিল। এবং যে কনফিডেন্সটা দিদি দিয়েছিলেন ওই দিন ওখানে, বা বলার আগে যখন ওই অপোনেন্ট এত চিল্লামিল্লি হচ্ছিল, তখন দিদি বলছে একটা বাচ্চা ছেলে বলছে ভালো লাগছে না,
বলতে দাও, বলতে দিন, দিদি নিজে উঠে বলেছিল। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আর কি। এবং আমার যাই হোক, তারপরে হয়তো কেন্দ্রীয় সরকার এই বাংলাটা করতে এখনো অবধি দেয়নি, তবে আজ নয় কাল একদিন নিশ্চয়ই আশা করব বাংলা হবে। এবং বাংলা হলে ওই দিনটার কথা মনে থাকবে যে বিধানসভায় বক্তব্য রেখেছিলাম বাংলার জার্সি পরে। এটা একটা ইমোশনাল ব্যাপার এবং দিদি খুব সাপোর্ট করেছিল। আর বলার আগে আমি নির্মল ঘোষ, যিনি দায়িত্বে মুখ্য সচেতক, পার্থদা সাথে কথা বলে এসে দিদিকে বলে তারপরে জার্সি পরে বলেছিলাম, কারণ জার্সি পরে বললে আবার বিতর্ক হয় কি না সেটা ঠিক নেই, কিন্তু বাংলার জার্সি পরে বলেছিলাম। এবং দিদি এত চেল্লানোর মধ্যে দিদি উঠে বলেছে, এই তোমরা থামো, একটা বাচ্চা ছেলে বলছে, বলতে দাও। এই যে কথাটা, এটা কনফিডেন্স বেড়ে গেল। তারপর আগে আমার খুব টেনশন হচ্ছিলো, মানে বলাটা খুব কঠিন বিধানসভায়, তারপরে বলে দিলাম ভালোভাবে। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। কিন্তু তো সেদিনও দিদি পাশ থেকে সাপোর্ট করেছিল। দিদি, আমরা রাজনীতিতে আসার আগে আমি যখন মনমানিস মলে ফুটবল খেলি মোহামেডান স্পোর্টিংয়ে, তখন দিদি প্রতিটা জন্মদিনে আমাদের উইশ করতো, মানে দিদির লেখা একটা চিঠি আমরা পেতাম জন্মদিনের দিন, তো আমরা খুশি হতাম। কিন্তু দিদি অবধি আমরা তার যে পৌঁছনোর কোনো ছিল না, যে দিদিকে ধন্যবাদ জানানোর ছিল না। তারপরে 2014 সালের একটা সেপ্টেম্বর মাস মনে আছে আমার বাড়িতে জ্যোতিপ্রিয় মল্লিক এসেছিলেন, এসে আমাকে নিয়ে গেলেন, গিয়ে বললেন বসিরহাটে তখন আমাদের যিনি এমএলএ ছিলেন উনি মারা গেছিলেন, বাই ইলেকশন হবে, আমাকে বললো যে তোকে দাঁড়াতে হবে। দিদি বললেন যে দীপেন্দু তোমাকে দাঁড়াতে হবে। তা আমরা তো তখন রাজনীতি কিছু বুঝি না, তখন দিদি সবাইকে দায়িত্ব দিলেন। ওরা যেরকম বলেছেন আমি ওরকম মনে হয় 20 থেকে 22 দিন ওনাদের মতো করে আমরা সব জায়গায় গেলাম, সব কিছু হলো। অনেক কলকাতা থেকে সব যারা মানে সর্বোচ্চ নেতৃত্ব সবাই এসেছিলেন, হলো। তারপরে যেরকম আমরা প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছিলাম ওই 20-22 দিন দিয়ে। তারপর আমাদের এগেনস্টে শ্রমিক ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন, ওনার সাথে। তারপর কাউন্টিং শুরু হয় যেদিন ভোটের মানে কাউন্টিং হয়, তা আমরা তো তখন জানি না অত, তো কাউন্টিংয়ে গেছি। যারা দায়িত্ব নিয়েছে কাউন্টিং হচ্ছে অনেকক্ষণ ধরে, যেরকম হয় যে কখনো আমি জিতছি, কখনো উনি জিতছেন, এরকম করতে করতে লাস্টে মানে কাউন্টিং শেষ হওয়ার মানে আধ ঘন্টা আগে দিদি ফোন করলেন, করে বলছে দীপেন্দু মনে হয় তুই জিততে পারবি না, হেরে যাবি, তুই আবার কিন্তু এখানে তোকে দাঁড়াতে হবে, ওখানে বলেছিল ওই দিন। আর তুই কোথায়? তা আমি বললাম আমি তো কাউন্টিং সেন্টারেই আছি। না তোর মনে হচ্ছে না তুই হেরে যেতে পারবি? বললাম হ্যাঁ, হেরে গেলেও এখানেই থাকবো, যাবো না কোথাও, ওখানেই দাঁড়িয়েছিলাম আমি পুরো হারা অবধি। এবং ওই হেরে গেলাম, তারপরেই দেখলাম মানে ওর যেরকম আমরা ফুটবল খেলাও হেরে গেলে তো যেতে তাকে আমরা সবসময় কংগ্রাচুলেশন জানাই, এটা আমাদের। তা হারার পরে আমি গিয়ে শ্রমিক ভট্টাচার্য জিতে ওনাকে বললাম কংগ্রাচুলেশন বলে চলে আসলাম। আস্তে আস্তে আবার দিদি ফোন করলেন, বলছে তুই আবার সামনের বার প্রার্থী 2016 সালে, তুই সেইভাবে কাজ কর। তারপরে আমি আমার মতো করে ভালো মানে কাজ করলাম। দিদি থেকে সবসময় যা চেয়েছিলাম, ধরুন আমি বললাম যে বসিরহাট একটা মানে যেহেতু বর্ডারের এরিয়া, প্রত্যন্ত এরিয়া, সব জায়গায় রাস্তাঘাট, লাইট এবং সবচেয়ে বড় সমস্যা হসপিটাল, এগুলো বলেছি দিদিকে সোজা আমি বলতাম সামনে গিয়ে, নবান্নে গিয়ে দেখা করতাম। যখনই গিয়ে যেতাম মোটামুটি আমাকে তো সবাই চেনেন, মোটামুটি যারা সিকিউরিটি, তা আমার দিদি অবধি পৌঁছতে পারতাম বেশি। তারপর যখন 2016 সালে জিতে গেলাম, তার আগে দিদি অনেক ডেভেলপমেন্ট করে দিয়েছিল বসিরহাটের রাস্তাঘাট, হসপিটাল হবে বলে করেছিল, পলিটেকনিক্যাল কলেজ, আরও মানে কলেজ স্কুলগুলোর অনেক ডেভেলপমেন্ট হয়েছিল। তারপরে যেহেতু আমি ফুটবলার, আমার প্রতিটা স্কুলে জিমনাসিয়াম, মানে অনেক ডেভেলপমেন্ট হয়েছিল বসিরহাটে। এবং তাতে আমি ওই শ্রমিক ভট্টাচার্যকে প্রায় 25,000 ভোটে হারিয়ে বিধায়ক হয়ে যায়। বিধায়ক হওয়ার পরে দিদির সাথে তো আমার বিধানসভায়
একটু গেলেই দিদির সাথে কথা হয়, দিদি নমস্কার করতাম, দিদি হ্যাঁ বস, কিছুক্ষণ কথা বলতো, কি লাগবে, কোনো দিন নিরাশ করেননি, মানে যে কদিন যা চেয়েছি আর মানে যতদিন বিধায়ক ছিলাম সব রকমভাবে দিদি সাহায্য করেছেন, মানে সব কিছু, মানে বসিরহাটের ধরুন আজ থেকে 7 বছর আগের বসিরহাট আর আজকের বসিরহাট পুরোটা পাল্টে গেছে দিদির জন্য। এটা গেল ওখানকার। তারপরে দিদির সাথে এই যখন এনআরসি এই মিটিং মিছিলগুলো হচ্ছে তখন আমরা দিদির সাথে প্রত্যেকটা জায়গায় যেতাম। দিদি হাঁটতো, তার ঠিক একটু পিছনে আমরা থাকতাম, এবং দিদি একটা ঘটনা মনে আছে, ওই দিদির পিছনে আমি যেতাম, এবার দিদির শাড়ি ওই সুতো হয়ে গেছিলো, মানে ওই শাড়ির যে সুতোগুলো খুলে যায় না, কিন্তু হাঁটছিল, তা আমি দিদিকে বললাম দিদি সুতোটা করতে হবে। তারপর দিদি তো হেঁটে যাচ্ছে, মানে নেই, মানে দিদি মানে এমন একটা রিদিমে হাঁটছে, তখন দাঁড়িয়ে গেলে পিছনে হাজার হাজার লোক। তারপরে ওই আমি দিদি সিকিউরিটিকে বললাম, দাদা দিদি ওটা সাথে সাথে 2 মিনিটে ছিঁড়ে নিল, ছিঁড়ে আবার হাঁটতে শুরু করে দিল। এবং দিদির সাথে অনেক জায়গায় গেছি আমাদের, বিশেষ করে যখন আমি বিধায়ক হইনি তখন দার্জিলিংয়ে গেছিলাম দিদির ওখানে, দার্জিলিং। তখন দিদি একদিন, আমরা সবাই দিদির সাথেই গেছিলাম, কিন্তু দিদির সব প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আমরা নিজের মতো মেলে ঘুরছিলাম, তা হঠাৎ দিদি এসে গেছে। এবার আমাদের থেকে যাই, তোরা এখানে কী করছিস, তুই এখানে কী করছিস, চল আয়, ওই পাশে যে ক্যাভেন্ডার্স আছে, আয় এখানে আয় আমাদের সাথে। তা আমরা গেলাম, সেখানে গিয়ে দিদি বললো কী খাবি, তা নয় দিদি বললো দিদি একটা রিকোয়েস্ট আছে যদি আপনি করেন। বলছি কী বল। আমি বললাম বসিরহাটের হসপিটালটার অবস্থা ভালো না, যদি একটা ভালো হসপিটাল হয়। সাথে সাথেই সব দিদির সাথে এরা ছিলেন, ওই মানে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এবং অন্যান্যরা, দিদির সাথে সাথে ওখানে বসে বললো হ্যাঁ বসিরহাটের হসপিটাল কোথায়। এবং এখন সেই হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল, ওই হসপিটালে এখন ডায়ালিসিস থেকে শুরু করে মানে একটা গ্রাম সুন্দরবন এবং বসিরহাট পুরো এলাকার মানুষ উপকৃত হচ্ছে। হসপিটালটা হয়ে আরও আধুনিক হসপিটাল, মানে কলকাতার যে কোনো হসপিটালের মতোই হয়েছে সেটা। মানে দিদি এগুলো মানে অত একজন মুখ্যমন্ত্রীকে এত সহজভাবে কথা বলা যায় মনে হয় না আর ভারতবর্ষের কোথাও বলা যায়। মানে যে কোনো যদি তোমার সমস্যা থাকে বলতে পারবে, কিন্তু অন্যদের বলতে জানি না আমি কি হয়, কিন্তু দিদিকে বলা অনেক সোজা। এছাড়া মানে দিদির যে মনে রাখা প্রতিটা জন্মদিনে আমাদেরকে উইশ করা। তবে একটা জিনিস আমার সবচেয়ে মানে সারা জীবন মনে থাকবে, আমার মা মারা যান এবং সেদিন রাত্রিরে দেখলাম একজন আইপিএস অফিসার যিনি উত্তর চব্বিশ পরগনার পুলিশ কমিশনার হবে, ওনার একজন ভদ্রলোক রাত্রিরেই এসছেন, একটা চিঠি করে দিতে লিখেছে যে তোর মার হয়ে গেছে, হাতে লেখা চিঠি, তুই মন খারাপ করিস না। মানে এটা এই যে ধরুন মা মারা গেছে আজকে, একদিনের মধ্যে একজন চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী তিনি খবর পেয়ে আমাকে একজন মানে এমন একজনকে দিয়ে মেসেজ দিচ্ছে যে মানে খুব ইম্পর্ট্যান্ট পার্সন। মানে এটা দিদি বলেই সম্ভব। মানে দিদির এই যে মানবিকতা, দিদির এই যে ভালোবাসা, দিদি এই যে যদি কিছু হয় বকেন কিছু হলে, যেরকম আমি বিশ্বকাপ যাবো, মানে আমি যেহেতু একটা কাগজে লিখি বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ যাবো, এই লাস্ট বিশ্বকাপ রাশিয়া, এবং যেদিন যাব সেদিন একটা মিছিল ছিল বড়, যেখানে আমাদের সবাইকে দিদি ডেকেছিলেন ওই আমাদের সাউথ কলকাতায় সেখানে। এবার আমি তো টাইম হয়ে যাচ্ছে আমার, 5 ঘন্টা আগে এয়ারপোর্ট যেতে হবে। তো লাস্টে দিদিকে বলেই দিলাম যে দিদি আমায় যেতে হবে, আমি কি চলে যাব? তখন হ্যাঁ চলে যা। এবং পরে আমি যখন রাস্তায় আসছি দিদি বলছে যে দীপেন্দুর কাজ আছে, ও এয়ারপোর্ট যাবে, ও একটু বাইরে যাবে, ও আমাকে বলে চলে গেছে। মানে এটাও মনে করে দিদি মানে নিজের স্পিচে বলল, মানে এই যে মানে কি বলবো, এই যে আমাদের প্রতি একটা ভালোবাসা, একটা যে সব কিছু একটা মানে অভিভাবকের মতো, মায়ের মতো একদম, মানে যেভাবে আমাদের অনেক মানে দিদি নিয়ে যতটা কম বলবে ততটাই ভালো। তারপরে ধরুন আমরা রিকোয়েস্ট করেছিলাম দিদি যে
মাঠগুলোকে একটু ঠিক করে দিন কলকাতার। তো দেখুন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনখানা মাঠে ফ্লাড লাইট আছে। এবং আমরা কিছু, যেহেতু আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব, আমি কিছুদিন আগে দিদিকে রিকোয়েস্ট করেছিলাম আমরা, যে দিদি আমাদের মাঠটাকে ভালো করতে হবে, মাঠের ড্রেনেজটা ভালো না মোহামেডান মাঠের। এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে, মাঠের কাজ চলছে সব রকম, মানে আপনার যে শুধু হসপিটাল করতে হবে সেটা ব্যাপার না, মানে দিদির সব দিকে নজর আছে সব রকমভাবে, মানে বলতে হবে না, মানে একদম সিক্সেন্স বলতে পারো। তারপর আরও কিছু কিছু ঘটনা আছে। দিদির একদিন একটা জন্মদিনের দিন আমরা দিদির বাড়ি চলে গেছি, মানে আমাদের অতটা নেই যে আজকে দিদির জন্মদিন, কিন্তু আমরা গেছি। তা আমরা 7-8 জন মতো ছিলাম। তা আমরা আবার মিষ্টি ফিষ্টি নিয়ে এসলাম, দিদিকে দিলাম, দিদি নিল, আমাদের বললো, ওইখানেই দাঁড়িয়েছিলাম দিদির ঘরের বাইরেটা। দিদি একটা মুখ্যমন্ত্রী না, মানে সবার কাছের লোক, মানে দিদি অবধি চলে যেতে পারবে সাধারণ মানুষ, যার জন্যে তো এত জনপ্রিয়তা, এত সারা ভারতবর্ষের লোক দিদিকে এত এই করে রেসপেক্ট করে এবং সমীহও করে যারা বিরোধীরা আছে। দিদি আমার মনে হয় সবার থেকে আলাদা, অনেকটাই আলাদা। আর দিদি যেভাবে যে লড়াই করে উনি এই জায়গাটায় এসছেন, সে তার তো সাধুবাদ দিতে হবে। তবে দেখুন আমাদের বাড়িতে এখনও রাখা আছে দিদির ওই কার্ডটা, যেটা প্রতি জন্মদিনে দিদি পাঠায় এবং প্রতিটা উইশও করেন, মানে সব কিছু যে কোনো এখনও আজকের দিন অবধি যে কোনো অনুষ্ঠান হলে উইশ করেন। মানে দিদির মানে মানুষ হিসেবে যে চিফ, কেউ ধরুন পশ্চিমবঙ্গের কেউ দিদিই বলে, মানে চিফ মিনিস্টার বলে যে ভয়, মানে একটা সম্মান অনেক, কিন্তু ওই দিদি বলাতেই অনেক সম্মান, মানে যার মানে এটাকে বলে বোঝানো যাবে না। মানে ধরুন চিফ মিনিস্টার মানে বাবা, সে মানে অনেক বড় ব্যাপার, সেটা দিদিকে নিয়ে কেউ ভাবে না। মানে দিদিকে নিজের লোক হিসেবেই পশ্চিমবঙ্গের মানুষ মনে করে। না, দিদি ধরুন বসিরহাটে যেটা দিদি বলতো, যে দুটো বসিরহাটের যে মিটিংটা দিদি করতো, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, আমাদের বাড়ি বসিরহাট দক্ষিণ। আর দিদির যত মিটিং হয়েছে, নয় বসিরহাট উত্তর আর নয় সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, মানে যেগুলো বসিরহাট দক্ষিণ স্যারন, বসিরহাট দক্ষিণটা হচ্ছে প্রপার বসিরহাটের জায়গা, মানে ওইখানে হসপিটাল, কলেজ, স্কুল, সব কোর্ট সব ওখানে। তো দিদি যে প্রথমবার মিটিং করেছিল অন্য একটা জায়গায়, সেকেন্ডবার মিটিং করেছে আমার কাছে, বলছি এখানে মিটিং করলাম, তুই জিতে যাবি। মানে প্রথমবার তো আমি হেরে গেছি, সেইবার বলেছে আমি এখানে মিটিং করে দিয়ে গেলাম, তুই জিতে যাবে। এবং সাধারণ লোকের সাথে দেখুন, ও দিদি যতবার গেছে না মিটিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়েও দিদি যান, কিন্তু সেখানে ধরুন সাধারণ লোক তো ওখানে অতটা কাছে যেতে পারেন না, সেখানে আমরা হয়ে বলি। এবং যা বলি দিদি আজকের দিন অবধি, মানে দিদিকে আমরা যা বলেছি সব করে দিয়েছে বসিরহাট। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।